স্যার আমরা শুরু করছি তাহলে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আমাদের হেলথ প্রমোশন ইন্টার্নশিপ সেশন 3-এর চতুর্থ পর্বে, চতুর্থ সেশনে। আজকে এই সেশনটাতে আমরা আলোচনা করব হেলথ প্রমোশন ফাউন্ডেশন, ইন্ট্রোডাকশন টু হেলথ প্রমোশন ফাউন্ডেশন, বিশ্বের আর কোথায় কোন কোন দেশ এই হেলথ প্রমোশন ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, বা হেলথ প্রমোশনের কার্যক্রমগুলো কি কি, তারা কিভাবে এটাকে পরিচালনা করে। সেই জায়গাটা থেকে আমাদের আজকের গেস্ট অফ অনার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর আবু জামিল ফয়সাল স্যার, পাবলিক হেলথ এক্সপার্ট, এবং স্যার স্টেট ইউনিভার্সিটিতে আছেন টিচার হিসেবে স্যার যুক্ত আছেন, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফোরামে স্যার কিন্তু যুক্ত আছেন। সেই জায়গাটা থেকে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যটাকে কিভাবে আমরা প্রমোট করব সেই জায়গাটা স্যার বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন, অনেক জায়গায় উপদেষ্টা হিসেবেও আছেন। তো আমরা একজন গুণী মানুষকে আজকে আমাদের সাথে পেয়েছি, আমরা খুবই আনন্দিত স্যারকে সাথে পেয়ে। তো আমাদের এই আয়োজনের শুরুতেই আমরা স্যারকে অনুরোধ করব স্যারের ছোট্ট একটা তথ্যবহুল ইন্সপায়ারিং একটা আলোচনা দিয়ে শুরু করার জন্য। স্যার বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্স, কার্যক্রম, গবেষণা বিভিন্ন কিছু করেছেন। তো স্যারের অভিজ্ঞতার আলোকে আমাদের আজকে যে পাবলিক হেলথ এক্সপার্টরা আছেন তাদের উদ্দেশ্যে স্যার কিছু বলবেন। তার আগে আমি জানিয়ে দিচ্ছি স্যার, আমাদের সাথে 11টি বিশ্ববিদ্যালয় থেকে মোট 35 জন পাবলিক হেলথ এক্সপার্ট আছেন, যারা আমাদের এই ইন্টার্নশিপ সাথে আছেন। তো তারা আসলে পাবলিক হেলথ যেহেতু এক্সপার্ট, মানে ফিউচার এক্সপার্ট, তো আমি আশা করব যে আপনার আলোচনার মধ্যে থেকে তারা অনেক ইন্সপায়ার হবে। তারা মানে দেখা যায় কি যে অনেকেই হচ্ছে চিন্তা করে যে হোয়াটস নেক্সট, আমি পাবলিক হেলথ নিয়ে পড়ছি কিন্তু তারপরে আমার ভবিষ্যৎটা কি হবে। তো তাদের একটা আলোর মুখ দেখানোর একটা জায়গা তারা পাবে স্যার আপনার আলোচনার মধ্যে দিয়ে। তো আমি আর কথা বাড়াবো না, আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আপনার ফ্লোর, আপনি সবার উদ্দেশ্যে কিছু বলুন। সঞ্জিদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, এবং এই বিকালের এই সময় যে তোমরা সময় দিচ্ছ শোনার জন্য, এবং তোমাদের আগ্রহ দেখে আমি সত্যি সত্যি অভিভূত যে তোমাদের মধ্যে এই এখনো যে উদ্দীপনাটা আছে, এই উদ্দীপনাটাকে সামনের দিনে আমাদেরকে কাজে লাগাতে হবে। যাই হোক, আরেকবার ধন্যবাদ দিয়ে শুরু করি। আমাদের এই হেলথ প্রমোশন, এটা হলো যে হেলথের যে আমার যে ডেফিনিশন, WHO ডেফিনিশন আছে, সেটা হলো স্বাস্থ্য মানে হলো মানে শুধুমাত্র শারীরিক সুস্থতা না। ফিজিক্যাল ওয়েলনেস ইজ নট দি অনলি ডেফিনিশন অফ হেলথ। হেলথ ইনক্লুডস তোমার মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, তারপরে তোমার সোশ্যাল হেলথ, তুমি যে সমাজে বাস করো, এবং এখনকার ইয়েতে আমরা স্পিরিচুয়াল হেলথের কথাও মানে WHO বলছে। তো দেখো, শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকা, এইটা তো আমাদেরকে থাকতে হলে ওই পারিপার্শ্বিকতার কথা মানে আমাদেরকে খেয়াল করতেই হবে। আমাদের সোশ্যাল হেলথের কথা খেয়াল করতেই হবে। এবং সোশ্যাল হেলথ হলো ইজ ফুললি প্রিভেন্টিভ। আমরা মানে যত যত রোগ বালাই হচ্ছে, এই সব রোগ বালাই সবগুলা, তোমার ক্যান্সার থেকে শুরু করে এই যে হৃৎপিণ্ডের রোগ ইত্যাদি ইত্যাদি, ফুসফুসের রোগ, সবগুলাতেই প্রিভেনশনের একটা বড় ভূমিকা আছে। এবং বলা হয় যদি আমরা $1 খরচ করি প্রিভেনশনে, মানে প্রিভেন্টিভ কাজে, তাহলে $10 অর্জন হয় ওই কিউরেটিভ সাইডে। মানে $10 আমরা সেভ করতে পারি কিউরেটিভ সাইডে। মানে আমাদের তখন এত বড় বড় স্বাস্থ্য কেন্দ্র লাগবে না, এত বড় হাসপাতাল লাগবে না, এত যন্ত্রপাতি লাগবে না, এত ঔষধপত্র লাগবে না। তো কিন্তু এই প্রিভেনশনের পর থেকে কিউরেটিভে যাওয়ার পর্যন্ত, মানে একদম অসুস্থ হয়ে যাওয়া পর্যন্ত
মাঝখানে একটা অংশ হলো প্রমোশন, প্রমোটিভ হেলথ। আমি প্রিভেন্ট করে আমার নিজের দেহটাকে ঠিক রাখছি এবং সেটা সুস্থ রাখতেছি। এই সুস্থটাকে বজায় রাখা, কন্টিনিউ করা, দ্যাটস কল দি প্রমোটিভ হেলথ। এবং এই প্রমোটিভ হেলথ অ্যান্ড দি প্রিভেন্টিভ হেলথ এই দুটো মিলেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো যে অ্যাটলিস্ট আমাদের মতন দেশে, বাংলাদেশ, এইদিকে আশেপাশে ইন্ডিয়া, নেপাল, মানে এখানে এইসব জায়গাতে ওই কিউরেটিভ হেলথ চিকিৎসা করব। আমার বাসায় দুইজন ডাক্তার আছে, আমার ছোট ছেলে এবং আমার মেয়ে, দুইজনই ডাক্তার, এবং দুইজনই তারা বিশ্বাস করে যে মানুষ অসুস্থ হবে, আমার কাছে আসবে, আমি চিকিৎসা করব। তবে তারা স্বীকার করে যে বাবা যে প্রিভেনশনের কথা বলে, এই প্রিভেনশনের কাজ অপরিসীম, এটা তারা স্বীকার করে। কিন্তু যেহেতু তারা প্রিভেন্টিভ কাজ করে নাই, সেই জন্য তারা মানে ওই কিউরেটিভ কাজেরই কথা চিন্তা করে সবসময়, কিউরেটিভ চিন্তা। একজনে সার্জারির চিন্তা করে, একজন আমার ছেলে হলো সার্জারির, সে সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর, এবং আর যে মেয়ে সে হইল অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোমেডিসিন। আমি ওই যে বললাম প্রিভেন্টিভ এবং প্রমোটিভ, এই দুটোকে মানে কাজ করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হলো মানুষের সম্পৃক্ততা। মানুষকে যদি সম্পৃক্ত না করতে পারি, এই যে তোমরা যারা নাকি এই সেশনে আসছো, তোমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে মানুষকে কিভাবে আমি রিচ করতে পারি, মানুষের চিন্তা অনুযায়ী আমি কি করতে পারি, মানুষকে সুস্থ রাখতে হলে ওই মানুষ দ্বারাই আমি কি করাতে পারি। সো দেয়ারফর তোমাদের উদ্দেশ্যই হবে এই এই প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কাজ করা। এবং প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কাজ করার জন্য যে ডাক্তার হতেই হবে 100% না, নার্স হইতেই হবে না, মিডওয়াইফ হইতেই হবে না। এটা আমি ইদানিং কালে ওই ইস্ট ওয়েস্ট, আমি জানি না ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কেউ আছে সঞ্জিদা এখানে? ইস্ট ওয়েস্টে আছে? না স্যার, ইস্ট ওয়েস্ট এবার নেই। আচ্ছা আমাদের স্টেট ইউনিভার্সিটি আছে স্যার, আপনার আচ্ছা ইউনিভার্সিটি আছে। আচ্ছা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওদের একটা খুব ভালো একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হলো যে যত ছেলে মেয়ে আছে ওখানে আন্ডার গ্রাজুয়েট, মানে আন্ডারগ্রেডের ওই ইংলিশেরই হোক, বাংলারই হোক, আর সিএসই হোক মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর ট্রিপল ই হোক বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক, সবাইকে 3 ক্রেডিটের একটা ইন্ট্রোডাকশন টু পাবলিক হেলথ পড়তে হয়। একদম 3 ক্রেডিটের একটা সেমিস্টার, একটা কোর্স ওদের অ্যাটেন্ড করতে হয়, এবং সেই কোর্সে তাদের পরীক্ষা, মিড টার্ম, কুইজ সবকিছুই আছে। তার মানে হইলো যে তারা সব, আমি ওই ইন্ট্রোডাকশন টু পাবলিক হেলথ, ওই যে আমি এই এখন পড়াচ্ছি আজকে, এই যে ওই পড়ানোর থেকে অবশ্য তারপরে অবশ্য অনেক কাজ করছে, তারপরে এখানে আসছি। আমি আজকে পড়াইছি যে মানে আমরা এই প্রিভেন্টিভ কাজগুলা বা প্রমোটিভ কাজগুলা কিভাবে পরিকল্পনা করতে পারি। আমি তোমাদেরকে আজকে ওই 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 জায়গায় নিয়ে যাব না, আমি মানে খুবই মানে প্রমোটিভ এন্ড প্রিভেন্টিভ কাজের মানে প্রক্রিয়াটা সম্পর্কে একটু ধারণা দিব। আমি এখানে গল্প মানে আমার এই গল্প বলার মধ্যে দুটো উদাহরণ রেখে তারপরে বলতে চাই যে আমাদের দেশের সরকার তারা কিন্তু খুবই ওই কিউরেটিভ মাইন্ডেড। সেই জন্য বড় বড় হাসপাতাল করে, মানে ক্লিনিক করে, বিশেষায়িত হাসপাতাল করে, ইত্যাদি ইত্যাদি, এবং ওইটার জন্য টাকা খরচ করে। কিন্তু অন্য দেশগুলোতে এই মানে কিউরেটিভ কাজ করার পাশাপাশি প্রিভেন্টিভ কাজের জন্য সরকার সহায়তা প্রদান করে।
জনগণ তো করেই, জনগণের সম্পৃক্ততা না হইলে পরে তো এই প্রিভেন্টিভ আর প্রমোটিভ কাজ করা যাবে না। তো সরকার ওই জনগণের ওই উদ্যোগ তারা সাপোর্ট করে। এবং এই আমাদের কাছাকাছি থাইল্যান্ডে একটা হেলথ প্রমোশন ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন মানে হলো এটা বেসরকারি, ফাউন্ডেশন মানে হলো এটা সরকারের বাইরে একটা প্রতিষ্ঠান। এটা সাধারণ জনগণ, কিছু গুণী পণ্ডিত ব্যক্তিরা মিলে এটা তৈরি করছে। কিন্তু ওই ফাউন্ডেশনকে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করে এই প্রিভেন্টিভ প্রমোটিভ কাজ করার জন্য। কেন ফাউন্ডেশন তো টাকা জোগাড় করতে হবে, তাদের নিজেদের পকেটের টাকাতে তো খরচ করতে পারবে না। সো দ্যাট থাইল্যান্ডে সেই মানে প্রিভেন্টিভ প্রমোটিভ এই কাজের জন্য ফাউন্ডেশন ক্রিয়েট করছে, এবং সেটা কিন্তু সরকার বলছে জনগণ ক্রিয়েট করছে, তারপরে সরকার এটাকে সাপোর্ট করে। এইটা কেন তাদের মিনিস্ট্রির মধ্যে নিল না কেন? মিনিস্ট্রির মধ্যে নিলে পরে দুটো সমস্যা হয়। মিনিস্ট্রি তো সব বাধা ধরা নিয়মের মধ্যে দিয়ে কাজ করে। একদম সেই সেক্রেটারি সাহেবের একটা অনুমতি নিতে হইলে নিচের থেকে সেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে এডিশনাল সেক্রেটারি, মানে এরকম ভাবে ধাপে 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 একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এইরকম ৮-৯টা ধাপ পার হইতে হয়, এবং এই ধাপ পার না হয়ে সরকারি কোনো কাজই হবে না। তো আমাদের প্রিভেন্টিভ কাজের জন্য তাৎক্ষণিকভাবে জনগণের প্রয়োজনে কিছু হয়তো করার প্রয়োজন। যেমন এখন ডেঙ্গু দেখা দিচ্ছে। ডেঙ্গু রোধ করতে, ডেঙ্গু শুধু ঢাকা শহরে না, ডেঙ্গু এখন প্রায় শহরেই, প্রায় জেলা শহরগুলোতে আছে। বরগুনাতে তো অনেক বেশি ডেঙ্গু হইলো, আমরা কিছুদিন আগেও দেখতে পাইলাম। তো এখন বরগুনাতে যখন ডেঙ্গু দেখা দিল, এটা আগে ঢাকাতে ছিল, হঠাৎ করে বরগুনাতে কেস বাড়তে শুরু করলো, তখন ওইখানকার লোকজনরা কিন্তু খুবই সচেতন। তারা চেষ্টা করছে যে ওই যে জমে থাকা পানি কিভাবে দূর করা যায়, যাতে করে মশা যাতে করে ডিম না পাড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। তো ওই যে জনগণ যে কাজটা করতে শুরু করলো, এখানে তো অর্থের দরকার। তো সেই অর্থটার জন্য তো সরকারের কাছে চাইছে। সরকার এই তাদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরে অনেক দিন পরে, মাস ২-৩ পরে, ওইখানকার স্থানীয় প্রশাসন যে আছে, ডিসি সাহেব এবং সিভিল সার্জন সাহেব, ওনাদেরকে কিছু আর্থিক অনুদান দিছে, আর্থিক পয়সা দিছে। তখন তারা কিছু মশা মারার কাজ ইত্যাদি শুরু করছে। মানে কত দিন সময় লাগছে, ২-২.৫ মাস সময় লাগছে। তো এইখানে এই ২.৫ মাস সময়টাকে পার মানে কাটাইতে হইলে এরকম একটা ফাউন্ডেশন যদি থাকে এবং সেইখানে সরকারের অর্থ যদি আসে, তাহলে ফাউন্ডেশন যে কোনো সময় যে কোনো কাজ করার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারে, এবং তাদের কাছে অর্থ আছে। থাইল্যান্ডে এরকম একটা আছে। নেপালের মতন একটা ছোট জায়গা, সেইখানে ফাউন্ডেশন, এবং ওইটাও সরকারি, সরকারি সাহায্যে, সরকারি মানে উদ্যোগে। আমাদের দেশে নাই এটা। আমাদের দেশে যা আছে কিছু মানে বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও আছে, যেমন নাকি এই যে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ, WBB ট্রাস্ট, এটা একটা ট্রাস্ট। অন্য আরো এরকম অনেক ছোট ছোট অর্গানাইজেশন আছে, বা বড় অর্গানাইজেশনের মধ্যে ব্র্যাক আছে। তারা তো সারা দেশব্যাপী কাজ করে। তো ব্র্যাকেট তো কিন্তু তারা কিন্তু অনুদান পায়, বাইরের থেকে পায়, সরকার কাছ থেকে বলে টলেও নেয়, কিন্তু তারা ম্যাক্সিমাম পয়সা ইনকাম করে তাদের বাণিজ্যের মধ্যে দিয়ে, এই আড়ং ইত্যাদি এইগুলার পয়সা দিয়ে ইনকাম করে। ওই ইনকামের তাদের ওই সিস্টেমের মানে ওই অর্গানাইজেশনের ইয়েতে লেখাই আছে যে ওই প্রতিষ্ঠানের যা লাভ হবে, এই লাভের ৮০% হলো এই সব জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। তাদের স্কুল আছে, তাদের এই পাবলিক হেলথের মানে জনস্বাস্থ্যের কাজ করে, তাদের অনেক
মানে কর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে, তাদেরকে গ্রামে গ্রামে পাঠায়। এদের ম্যাক্সিমামই অর্থায়ন করে এই ব্র্যাকের নিজস্ব সম্পদ থেকে। মানে আমার বলার উদ্দেশ্য হইল যে আমাদেরকে, আমাদের দেশে এটা কিন্তু মানে সময় শেষ হয়ে যায় নাই। এটা এমন না যে স্যার সময় চলে গেছে, 50 বছর আমরা কাটায় ফেলছি, 50-52 বছর, এখন আর কিছুই করা যাবে না। অবশ্যই করা যাবে। আমরা এই যে কিছুদিন আগে তোমরা হয়তো সবাই জানো যে স্বাস্থ্য সংস্কার কমিশন করা হয়েছিল, স্বাস্থ্য খাতের সংস্কারের কমিশন করা হয়েছিল। 12 জন পণ্ডিত, ওনারা বসে 3 মাস বসে, 3.5 মাস বসে কাজ করে একটা 322 পাতার একটা রিপোর্ট লিখছে। ওইখানে কিন্তু আছে যে মানে জনগণ দ্বারা পরিচালিত মানে এক সংস্থা হইতে হবে। আমাদের এই চিকিৎসা খালি করে হার্টের কয়টা অপারেশন করতে পারবো আমরা, ক্যান্সারের কয়টা রোগী ঠিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো, ক্যান্সার যাতে না হয় সেটার ব্যবস্থা করা উচিত। দেখো একটা খালি একটা ছোট্ট একটা কাজ যেটা এখন সরকার শুরু করছে, কিন্তু এইটাকে আরো ব্যাপকভাবে করতে হবে। এই যে 10 থেকে 19 বছর বয়সের HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটা ভাইরাস, এই যে কোভিড-19 মতন ভাইরাস। এই ভাইরাস দ্বারা মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার হয়। মহিলাদের অনেক ক্যান্সার হয়, তার মধ্যে এটা হলো যে জরায়ু যেখানে গিয়ে বাচ্চা হয় সেটার মুখটা, সার্ভিক্স, ওই সার্ভিক্সে একটা ক্যান্সার হয়। কারণটা হলো একটা 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 ভাইরাস, এবং সেই ভাইরাসটাকে প্রতিরোধ করার জন্য সারা পৃথিবীময় ভ্যাকসিন চলে আসছে, এবং এটা ইয়াং এজে দিতে হয়। দিলে পরে পরবর্তীতে যখন নাকি মেয়েটা বড় হবে, স্কুল কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, তারপরে বিবাহিত হবে, তখন তার যেন ক্যান্সারটা না হয়। এটা শুরু হয়েছে বাংলাদেশে। এখন বাংলাদেশে তো এটা শুরু হয়েছে, গাভি একটা অর্গানাইজেশন আছে, তাদের অর্থায়নে মানে পয়সা দিয়ে এই টিকাটা কেনা হচ্ছে, কিনে দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে মানুষকে সম্পৃক্ত করলে আমাদের এই মানুষের দ্বারাই আমরা হয়তো এই টিকার পয়সা জোগাড় করতে পারবো। আমাদের দেশে কিন্তু টাকা পয়সার এখন মানে খুব অভাব নাই। আমি যখন 1976 সনে ডাক্তার হই, তোমাদের মধ্যে অনেকেই তখন জন্ম হয়নি। তো সেই সেই তখনকার সময় ছিল, আমরা দেখতাম যে প্রতি বছর যে বাৎসরিক পরিকল্পনা হইতো, সরকারের 20% দিতে পারতো, মানে সরকারের অর্থ, এই যে ট্যাক্স, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নিয়ে এই অর্থ মাত্র 20%, 80% আসতো বাইরের থেকে। 80%-এর মধ্যে প্রায় 60% ছিল অনুদান,